আমি ডাক্তার প্রণবশঙ্কর ভট্টাচার্য। ৭৫ সালে ১৯৭৫ সালে আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে প্রায় ৫০ বছর অতিক্রম করলাম। আমার জেনারেল প্র্যাকটিশনার আমি। তো আমি আমার অভিজ্ঞতা এবং যেটুকুনি শিক্ষা পেয়েছি তার কিছুটা একটা বিষয়ে ব্যাপারে, যেটা আজকালকার খুব কমন, যেমন দুধ দিয়ে চা খেলে অ্যাসিড হয়। এই ব্যাপারটা নিয়ে দু চার কথা বলতে চাই। আমি প্রথমেই বলি, আমি স্কুলে যখন পড়াশোনা করেছি তখন যে ইংলিশ গ্রামার বই পড়তাম তার লেখক ছিলেন স্যার পিকে দে সরকার। এই বইটার নাম আজকে যাদের ৪০-৪৫ বছর বয়স তারা প্রায় প্রত্যেকেই এই বই পড়েছে, এবং তার নিচে যারা, তারা রেফারেন্স হিসেবে হয়তো এই বইটা পড়ে। কলেজ স্ট্রিটে গেলে দেখা যাবে এই বইটার খুব ডিম্যান্ড আছে, পুরনো হলেও খুব ডিম্যান্ড আছে। ওখানে একটা চ্যাপ্টার ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি আমার মেডিকেল সায়েন্স থেকে একটু দূরে সরে এসেছি, তার জন্য ক্ষমা করবেন, কিন্তু এটা আপনাদের পরে বুঝতে সুবিধা হবে। সেখানে যে চ্যাপ্টারটা নিয়ে বলবো কথাটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ব্রিংস অন বলে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে উনি দুটো সেন্টেন্স লিখেছিলেন। তার প্রথমটা হচ্ছে ক্লাউডস ব্রিংস অন রেন, আর সেকেন্ডটা হচ্ছে ওভার ইটিং ব্রিংস অন ডিসপেপসিয়া। আমি সেকেন্ডটা ডাক্তারি বিষয়ের সাথে রিলেটেড বলে সেকেন্ডটাকে আমি হাইলাইট করছি। ওভার ইটিং মানে আমার যতটা খাওয়া উচিত তার থেকে যদি বেশি খাই, দ্যাট ইজ ওভার ইটিং। এটা সবাই বোঝে, এটা নিয়ে কথা না। কথাটা হচ্ছে যে ওভার ইটিং ব্রিংস অন ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া কথাটা কি? এটা ডাক্তারি বিষয়। হজমের গণ্ডগোল হলে আমরা বলি ডিসপেপসিয়া। হজমের গণ্ডগোলতে কী কী বোঝাই? বোঝা হচ্ছে অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, পেটটা ভারী হয়ে আছে, খিদে নেই, পেটে অল্প স্বল্প ব্যথা, ওপর পেটে চাপ ভাব, একটা অস্বস্তি, এটাকে বলে ডিসপেপসিয়া। তো এই ডিসপেপসিয়ার সাথে আমাদের দুধ চা খাওয়ার কী সম্পর্ক, ওভার ইটিংয়ের সাথে কী সম্পর্ক? যেহেতু সবাই, বেশিরভাগ লোকই আজকাল দেখা যায় 60% বা তার বেশিরভাগ লোকই বলে আমায় দুধ চা দিও না, আমার অ্যাসিড হয়ে যায়, আমার অম্বল হয়। তিনি সারাদিনে 1 কাপই খান বা 10 কাপই খান, সেটা বড় কথা না, কিন্তু উনি একবারও দুধ চা খান। তো ঠিক আছে, তার সহ্য হয় না, সে খায় না, কিন্তু তাকে আমি, এরকম রুগীরা আমার কাছে প্রচুর আসেন। আপনার অম্বল হয়? জিজ্ঞেস করলে বলে হ্যাঁ হয়, চা খেলেও অম্বল হয়। সেই জন্য আমি দুধ চা খাই না, লাল চা খাই। তো এই লাল চা খেয়ে আপনার অম্বল হয় না? হ্যাঁ হয়, মাঝে সাঝে, সবসময় না। আর দুধ চা খেলে প্রতিবারই অম্বল হয়? হ্যাঁ, ওটাও সবসময় হয় না, তবে হয়। সেই জন্য আমি আর আজকাল দুধ চা খাই না। এর পেছনে 2-3টে কারণ থাকতে পারে। 1 নম্বর হচ্ছে এই অম্বলটা ওনার বানানো কথা। কারণ হচ্ছে যে দুধ দিয়ে চা সবসময় জোগাড় হয় না, বাড়িতে দুধ নেই, লাল চা খেয়ে নিল। দোকানে গিয়ে দুধ চায়ের দাম, লাল চায়ের দাম হয়তো একটু তারতম্য আছে, পকেটে হয়তো অতটা পয়সা নেই, বা রেগুলার বেসিসে তিনি অ্যাডিক্টেড চা খাওয়াতে, তাই জন্য তিনি লাল চাটা খেয়ে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন ইকোনমিক্যালি। আর যাদের ছোটোবেলা থেকে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তারা দুধ চা খেতে পারে না, কারণ দুধ খেলে তাদের পেটে নানান রকম অসুবিধা হয়, অনেকে বমিও করে। তো সেটা তারা একটু বড় হয়ে জেনে যায়, ডাক্তারবাবুদের কাছে গিয়ে গিয়ে তারা জেনে যায় যে আমার দুধ চা চলবে না, বিকজ আমার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। কারণ কি, তারা দুধ জাতীয় কোনো প্রোডাক্ট খেলেই তাদের একটা ওই অস্বস্তিগুলো হয়, বমিও হয়। ঠিক আছে, তাদের জন্য আমি বলছি না, তাদেরটা একটা আলাদা রোগ। কিন্তু এই অ্যাসিড ব্যাপারটা, তাদের যদি জিজ্ঞেস করি কী হয় আপনার অসুবিধা, আমার অম্বল হয়। অম্বল মানে কি? অম্বল মানে অ্যাসিডিটি। এটা তো প্রতিশব্দ হলো, দুটো ভাষায় প্রতিশব্দ হলো। আপনি কি বোঝেন? তখন তারা দেখেছি গুলিয়ে যায়, তারা ঠিক মতো না বলতে পারে না। তো অম্বল কথাটা বা অ্যাসিডিটি কথাটার মানে হচ্ছে গলা বুক জ্বালা করা, ঢেকুরের সাথে টক জল মুখে চলে আসা, এইটাকে আমরা সাধারণভাবে অম্বল বলে থাকি।
ডাক্তাররা এটাকে অম্বল বলে বোঝেন। অনেক রুগীরা বলে আমার মুখটা টক হয়ে যায় চা খাওয়ার পরে। সেটা তো মুখের ব্যাপার, তার সাথে তো অম্বলের কোনো সম্পর্ক নেই। অম্বল তার মুখে তৈরি হয় না, অম্বল তৈরি হয় পেটে, স্টমাকে। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন বেশি হয় তাকেই আমরা অম্বল বলে দাগিয়ে দিই। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন সবারই হবে, প্রয়োজন মতন খাদ্য কীরকম খেলাম, কী খাদ্য খেলাম, কী ধরনের প্রিপারেশান খেলাম, এইসবের উপর নির্ভর করে অম্বল কথাটা আসে আর কি, অ্যাসিডিটি কথাটা আসে। সেটা যদি স্টমাকের মধ্যেই থেকে যায় তাহলে সেটাকে অ্যাসিডিটি বলা হবে না। কিন্তু ওভার দ্য স্টমাক যদি পেরিয়ে খাদ্যনালী দিয়ে গলায় চলে আসে বা খাদ্যনালীতে জ্বালা করে, তাকে আমরা বলি বুক জ্বালা, গলা জ্বালা, তখন এটাকে হাইপার অ্যাসিডিটি বা অম্বল বলা যেতে পারে। কিন্তু বেশিরভাগ রোগী সেটা হয় না, তারা জানায় না, তারা নিজেরাই ধরে নেয় যে আমার অম্বল হয়েছে। কিন্তু তারা যখন বুঝিয়ে বলে, জিজ্ঞেস করা হয়, তারা সেটাকে ঠিক এক্সপ্রেস করতে পারে। যাই হোক, এখন যেটা আমার বলার, সত্যি করে দুধ চায়ে কি অম্বল হতে পারে? একটা তো বললাম, হ্যাঁ, ল্যাকটোজ ইনটলারেন্স থেকে হতে পারে। আর যারা অনেক দুধ চা খায়, মানে দুধ বেশি চা কম জল কম, তাদের একটা মিল্কের সাথে, তারা যদিও বলে আমি চা খাচ্ছি, কিন্তু তারা মিল্কই খাচ্ছে, অ্যাডিং টি, একটা অল্প হলেও টি দেওয়া জল, ফোটানো জলটা খাও। বেশি দুধ খেলে, দুধ নিজে কিন্তু অ্যালকালি, তাহলে বেশি দুধ খেলে অম্বল হবে কেন? দুধ যখন অ্যাসিডের সাথে মেশে তখন ওখানে কতগুলো কেমিক্যাল চেঞ্জ হয়। সেই কেমিক্যাল চেঞ্জ কেন হয়? এটাকে ডাইজেস্ট করার জন্য। তো ডাইজেস্ট করতে গেলে আমাদের স্টমাকে অ্যাসিড আসতেই হবে। তো যদি আমরা সলিড ফুড বেশি খাই, প্রোটিন বেশি খাই, ফ্যাট বেশি খাই, তাহলে আমাদের অ্যাসিডিটির চান্সটা বেড়ে যায়। কারণ কি, ওই জিনিসগুলোকে প্রথমে অ্যাসিড দিয়ে আমরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে খাই। আমরা যখন কোনো সলিড ফুড বা প্রোটিন, মাছ, মাংস, ডিম এগুলো খাই, বা যে কোনো খাবারই খাই, ভাত, রুটি, মুড়ি ইত্যাদি, সবজি টবজি, তখন আমরা চিবিয়ে খাই। ভগবান দাঁত দিয়েছে চিবানোর জন্য, যাতে এটাকে আমরা টুকরো টুকরো করে স্টমাকে পাঠাই। তাহলে স্টমাক থেকে কম অ্যাসিড দিয়ে ওগুলোকে গলিয়ে নরম করে তার পরের অংশে হজমের জন্য পাঠিয়ে দিতে পারে। স্টমাকের প্রাইমারি কাজ হচ্ছে টু রিসিভ দ্য ফুড অ্যান্ড টু সেন্ড টু দ্য নেক্সট পার্ট অফ দি ইন্টেস্টাইনাল বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এবং সেখানে যাতে তারা তাড়াতাড়ি হজম হয়। যদি বেশি অ্যাসিড হয় স্টমাকে, তাহলে পেটে একটা আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। আর না হলে পরবর্তীকালে যেটা স্টমাকের ঠিক পরের অংশ, তার নাম ডিওডিনাম, সেখানে যখন খাবারটা যায় সেটা কিন্তু আস্তে আস্তে অ্যালকালিতে পরিণত হয়। কিন্তু যদি বেশি অ্যাসিডযুক্ত খাবার যায়, তাহলে সেখানে অ্যালকালি পরিণত না হয়ে সেখানটায় অ্যালকালাইন জায়গায় যদি বেশি অ্যাসিড যায়, সেখানে ঘা তৈরি হয় বা ইরোশন হয়, ছড়ে যাওয়ার মতন হয়, এবং সেখান থেকে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ডিউডিনাল আলসার হয়ে পেট ফুটো হয়ে মানুষ মারা যায়। একটা বড় রোগ। আগেকার দিনে অপারেশন করা হতো, আজকাল অন্যান্য প্রসিডিওর বেরিয়ে গেছে, এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট, সেগুলো অন্য জিনিস। তো আমি যেটা বলতে চাইছি যে পরিমিত চায়ে, 1 কাপ চায়ে যদি আমি 25 কি 30 ml দুধ দিই, তাতে কি আমার অ্যাসিড হওয়ার সম্ভাবনা আছে? বিশেষ করে যদি আমি সকালে উঠে খালি পেটে একটা বিস্কুট খেয়ে চাটা খাই, আমি বলবো না। যদি হয় তাহলে কেন হলো? প্রথমে সেই পিকেদের সরকারে চলে আসুন। ওভার ইটিং ব্রিংস অন ডিসপেপসিয়া। আগের দিন রাতের খাবারটা হয় বেশি করে, বেশি রাতে খাওয়া হয়েছে, বেশি স্পাইসি ফুড খাওয়া হয়েছে, এবং স্পাইসি ফুড মানেই ওভার ইটিং। স্পাইসি ফুড কখনো লিমিট করে খাওয়া যায় না। যতক্ষণ না এই অবধি খাওয়া হয়, গলা অবধি, ততক্ষণ স্পাইসি ফুড আমরা খেতেই থাকি। 12 মাস বা প্রতিদিন আমি যদি 2টো রুটি খাই, তাহলে আমি সেদিন 3টে, 3.5টে, 4টে রুটিও খেয়ে নিই। রুগীদের ভার্সন, আমি নিজে কী করি সেটা ছেড়ে দিই। কিন্তু রুগীদের ভার্সন যে আমার আগের দিন রাতে একটুখানি বেশি খাওয়া হয়ে গেছিলো, মাংস ছিল, একটু আলুর দম ছিল, কি একটু অমুক ছিল, সেই ভালো মন্দ খাবারের সাথে আমি একটা রুটি বেশি খেয়ে নিচ্ছি। এই জন্য রুগীদের যখনই জিজ্ঞেস করি রাতে কী খান, 2টো কি 3টে রুটি, 3টে কি 4টে রুটি, কখনোই বলেন আমি 2টো রুটিতেই নিজেকে আটকে রাখি, বা 3টেতে আটকে রাখি, বা 4টেতে আটকে রাখি। তারা কিন্তু সবসময় একটা মাইনাস প্লাস করে আমাকে উত্তরটা দেয়। এর থেকে বোঝা যায় যেদিন 3টে রুটি খায়, তাহলে তার একটু হাইপার অ্যাসিডিটি হয়, ওভার ইটিং হয়। তো পরের দিন সকালে উঠে সে আর
চায়ের সাথে বিস্কুটটা খেলো না, কারণ তার পেটটা তখন একটু ভারী ভারী আছে, কিন্তু চায়ের নেশা, না খেলে মাথায় যন্ত্রণা হবে, অ্যাডিকশান। তো সব মিলিয়ে সে চাটা খেয়ে নিল, দুধ চাটাই খেলো। এবার তার ঢেকুর উঠলো, গলায় টক জল আসলো, সে বললো এই দুধ চা খেয়েছি বলে আমার এটা হয়েছে। তো আমাদের দেশে এখন দেখা যাচ্ছে ওবেসিটির সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, মানে মানুষ লিমিট করে খাবার খাচ্ছে না, এবং মানুষ স্পাইসি ফুডটা বেশি খাচ্ছে, জাঙ্ক ফুডটা বেশি খাচ্ছে, অর্ডার দিয়ে খাবার আনিয়ে বেশি রাতে খাবার খাচ্ছে। যারা নেশা করে তারা তো ধরুন অ্যালকোহলিক, তারা তো একটুখানি স্পাইসি ফুড খেতে বাধ্যই হয়। তো অ্যালকোহল খেলেও অ্যাসিডিটি হয়, সব মিলিয়ে অ্যাসিডিটি হয়, কিন্তু দোষটা চাপে দুধের ঘাট, চায়ের সাথে দুধ। এবার আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন আপনার মানিব্যাগে 1,000 টাকা আছে, একটা বেগার আপনার কাছে এসে ভিক্ষা চায়, আপনি তাকে ক টাকা দেবেন? নিশ্চয়ই 100 টাকা দেবেন না, 50 টাকা দেবেন না, হার্ডলি যদি খুব বেশি হয় 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন। তো এইটা আপনার কাছে যতটা আছে তার থেকে কত শেয়ার হলো সেটা আপনি নিজে হিসেব করে বুঝতে পারবেন। মানে এক কথায় কিছুই না। আপনি তখন মনে করবেন না আমার মানিব্যাগটা ফাঁকা হয়ে গেল বা কমে গেল, খুব হালকা হয়ে গেল, আপনি জানবেন ঠিক আছে। আমাদের শরীরেও তাই সিস্টেম। আপনি যদি এই গলা অবধি খান তাহলে যে অ্যাসিডটা তৈরি হবে, আর ওই 1 কাপ চায়ে 25 ml দুধ দিয়ে খান, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না। স্টমাক তখন ততটা অ্যাসিড তৈরি করবে না যাতে আপনার গলা বুক জ্বালা করবে, মুখে টক জল চলে আসবে, ঢেকুর উঠবে 10 বার। এটা কিন্তু ঠিক না বলেই আমার মনে হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় গেলাম না, কারণ অত বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা বুঝতে পারেন। সেই জন্য এই বলেই আমি আমার বক্তব্যটাকে রাখছি।